ক্রিশ্চিয়ানো রোনালদো এখনই থামছেন না, অর্থাৎ ক্রিশ্চিয়ানো রোনালদো তিনি খেলে যাবেন, কারণ তিনি মনে করছেন এখনও তার অবসর নেয়ার সময় হয়নি। যদিও অনেকের মনেই ধারণা ছিল যেহেতু পর্তুগালের হয়ে ইউরো ক্যাম্পেইনটা তার ভালো যায়নি, দলের মধ্যে সিনক্রোনাইজিংটা হচ্ছে কিনা সেটা নিয়েও নিন্দুকরা নানা কথা বলছিল, তারপরও ক্রিশ্চিয়ানো রোনালদো পর্তুগালের হয়ে এই উইন্ডোতেই নামছেন। এবং তিনি বলছেন যতদিন তার মনে হবে যে তার কোনো বিকল্প নাই তিনি ততদিন আসলে খেলবেন। তিনি ভাবছেন যে তিনি এখন দলকে দিতে পারেন, সময় আসলে আমি সিদ্ধান্ত নেব, এটা খুব কঠিন সিদ্ধান্ত হবে না। আমার যদি মনে হয় আমি কোনো অবদান রাখতে পারছি না, আমি তখনই কেবল অবসরে যাব। ক্রিস্টিয়ানো রোনালদো সেই দাবি করতেই পারেন। ইন্টারন্যাশনাল ফুটবলে তার চেয়ে বেশি গোল কারো নাই, 130টা গোল তিনি করেছেন। আর যদিও যে ইউরোটা কেবল শেষ হয়েছে সেই ইউরোটা তার একদমই ভালো যায় নাই, কোনো গোল তিনি করতে পারেন নাই। রবার্তো মার্তিনেজের দলে তিনি আছেন এবং পর্তুগালের হয়ে নেশনস লিগ খেলার জন্য তিনি এরই মধ্যে পর্তুগালের ক্যাম্পেও যোগ দিয়েছেন। দুটো ম্যাচ পর্তুগাল তাদের নেশনস লিগে খেলবে, দুটোই খেলবে তারা নিজেদের ঘরের মাঠে। প্রথমটা বেশ শক্ত প্রতিপক্ষ ক্রোয়েশিয়া এবং পরেরটা হয়তো সেই অর্থে অতখানি কঠিন বলা যাবে না। কিন্তু দেখেন এই ইউরোর পরেই তো হচ্ছে আপনার পেপে রিটায়ারমেন্টে চলে গেলেন। হ্যাঁ, পেপের সাথে রোনালদোর একটা বেশ ভালো বন্ডিং ছিল, মানে এই দলটার মধ্যে টপ মোস্ট সিনিয়র তো এই দুজনকে আসলে ধরা হয়, পেপে এবং রোনালদো। এরপরও ধারণা হচ্ছিল যেহেতু রোনালদোর একটা মানে সাকসেসফুল না এমন একটা ক্যাম্পেইন গেছে, তিনি মাঠে গোল করতে পারেন নাই, তাকে সমালোচনা সহ্য করতে হয়েছে, তাকে আমরা কাঁদতে দেখেছি মাঝখানে। এবারের ইউরোতেই মনে হচ্ছিল যে না, তিনি হয়তো বা এবার ইউরোর পর অবশ্য নিলেও নিতে পারে, যেটা আবার তিনি পরে গিয়ে ব্যাখ্যাও করে দিচ্ছেন তিনি কেন কেঁদেছিলেন তার পার্সোনাল ইউটিউব চ্যানেলে, যেখানে তার আপনি জানেন রোনালদোর ইউটিউব চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেন তাদেরকে কি বলা হয়? কি সাবস্ক্রাইবার, সাবস্ক্রাইবার না সাবস্ক্রাইবার। যাই হোক, তাদের উদ্দেশ্যে তিনি বলেছেন যে তিনি আসলে কেঁদেছেন কারণ ইয়ান অবলাক তার একটানা মানে গোল পেনাল্টি থেকে সফল হওয়ার ব্যাপারটা থামিয়ে দিয়েছিল। তিনি এমনটা ভাবেন নাই যে এখানেই বোধহয় শেষ হয়ে গেল, ম্যাচ হেরে গেল। এই ব্যাপারটা নিয়েও আবার অনেক রকম আলোচনা আর সমালোচনা হয়েছে। তাকে আর সেই ধারের জায়গায় তো আমরা দেখতে পাচ্ছি না রোনালদোকে। এখন হয়তো তিনি সাবস্টিটিউট থেকে নেমে, আমি জানি না এটা রোনালদোকে বলা আমার জন্য তো বাড়াবাড়ি, যে কোনো ফুটবলার জন্য স্টার্ট করেছেন প্রতিটা ম্যাচে, কিন্তু যে ব্যাপারটা রবার্তো মার্তিনেজ করতে চাইছেন সেটা রোনালদো থাকলে তিনি করতে পারবেন কিনা, রোনালদোর আসলেই স্টার্ট করার প্রয়োজন আছে কিনা, এই প্রশ্নগুলো যারা তুলছেন তাদের পেছনে যুক্তি খুঁজে পাওয়া যায়, যথেষ্ট যুক্তি আছে ব্যাকআপ করার মতো। রোনালদোর পারফরমেন্স তো আহামরি এমন কিছু না, এখন নতুনদের সময় দেওয়ার বা সুযোগ দেওয়ার সেই সময়টা এসছে বলেই তো বেশিরভাগ লোকে মনে করেন। এবং আলটিমেটলি তো হচ্ছে গিয়ে আপনার নেক্সট বড় মিশন কি, ইউরো শেষ, নেক্সট বড় মিশন তো ওয়ার্ল্ড কাপ, 2026-এর ওয়ার্ল্ড কাপ। সেই সময় তো সেটা হতে এখনও 2 বছর সময় বাকি রয়েছে। এখন রোনালদোরও আপনার দরকার ওই চাপগুলো আসলে সরিয়ে ফেলা, মানে দিন শেষে তো ভাই তিনিও মানুষ, তারও ওই মেন্টাল প্রেশারটা আছে, তিনিও বুঝতেছেন যে তার উপর যেই রাজ্যের চাপ আসতেছে, তিনি গোল করতে পারছেন না। যতটা ফ্রিলি তিনি সৌদি লিগে খেলতে পারেন এই মুহূর্তে পর্তুগালের হয়ে, কিন্তু সেই মানে কনফিডেন্স লেভেলটাও আর মনে হয় সৌদি লিগ, MLS, এখান থেকে ন্যাশনাল টিমের ওই টপ লেভেলে মানিয়ে নেওয়া সবাই পারেন, তেমনটা হয়তো নাও হতে পারে। তবে রোনালদো মেসির ক্ষেত্রে হয়তো ঘটনাগুলো আলাদাই। পর্তুগাল নেশনস লিগে দুটো ম্যাচ খেলবে, যেটা আমরা বলছিলাম। নেশনস লিগে তাদের প্রথম ম্যাচে প্রতিপক্ষ ক্রোয়েশিয়া, পরে ম্যাচে তাদের প্রতিপক্ষ স্কটল্যান্ড। আর নেশনস লিগের সাবেক চ্যাম্পিয়নও পর্তুগাল, রোনালদো নিজেও এই শিরোপা জিতেছেন। ইনফ্যাক্ট প্রথম আসরেই পর্তুগাল যখন চ্যাম্পিয়ন হয়েছিল তখন ক্রিস্টিয়ানো রোনালদোই দলকে ওই দ্বিতীয় শিরোপাটা এনে দিয়েছেন। নেশনস লিগ যদিও তাকে বলা হয় আসলে গ্লোরিফাইড ফ্রেন্ডলি হিসেবে, নেশনস লিগের নতুন আসর শুরু হয়ে যাচ্ছে, বেশ কিছু খাসা খাসা ম্যাচও আছে এবং ম্যাচ ডে 1-এ একটা বিগ ম্যাচ রয়েছে, যেই ম্যাচটা আপনারা দেখতে যাবেন। ইতালি তারা মুখোমুখি হচ্ছে ফ্রান্সের। বিগ ম্যাচ। ইতালি যারা ইউরোতে সেকেন্ড রাউন্ড থেকে বাদ পড়েছিল ক্রোয়েশিয়ার কাছে হেরে, অন্যদিকে তাদের প্রতিপক্ষ স্পেন, প্রতিপক্ষ ইতালির তো ফ্রান্সও খুব বেশি দূর যেতে পারে নাই। আর আপনি যদি জার্মানির দিকে হিসাব করেন, জার্মানির ক্ষেত্রে জার্মানির নতুন ক্যাম্পেইন আসলে শুরু হচ্ছে। ইয়োশুয়া কিমিখ তাদের ক্যাপ্টেন, প্লেয়াররা যারা চলে গেছেন, টনি ক্রুসের কথা বলেন, তারপরে গুন্দোয়ান, থমাস মুলার, তাদেরকে ছাড়া জার্মানিরও নতুন শুরু। এই যে ইউরো শেষ হলে একটা অধ্যায় শেষ হয়ে গেল, এরপর একটা ফ্রেশ স্টার্ট। এই ফ্রেশ স্টার্টে প্রায় সবগুলো দলই নতুন নতুন শুরু করছে, মিশন সবার একটাই, রাইট,
26 বিশ্বকাপ। এবং এই জায়গায় আসলে ফ্রান্সের যেই একটা বড় ইনজুরি ধাক্কা আসলে রয়েছে, মেন্দি তিনি ইনজুরিতে চলে গেছেন, চুয়ামেনি ইনজুরিতে, কামাভিঙ্গা ইনজুরিতে, তো সবকিছু মিলে ফ্রান্সের জন্য একটা চ্যালেঞ্জ। লেটস সি আসলে কি হয়। এবং ফ্রান্স, জি বলেন। ফালতু কথা যদিও বলবো, বলেন। ফ্রান্সে যেমন অনেকগুলো মেহেদি আছে, না মেহেদি আছে, বাংলাদেশ ক্রিকেট টিমেও কিন্তু অনেকগুলো মেহেদি বা এরকম আছে, ফুটবল টিমেও মেহেদি অনেকগুলো আছে, এরকমই আর কি। সার্বিয়া স্পেন এই ম্যাচ রয়েছে, জার্মানি হাঙ্গেরি এবং আয়ারল্যান্ড ইংল্যান্ড, অর্থাৎ এটা হচ্ছে ম্যাচ ডে 1 এর ফিক্সার। এবং দেখা যাক, ওটা তো আমরা দেখতে পেলাম না, তাই মুখে মুখে বলে দিতে হলো। এবং সবগুলো বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.